ভোগ করছেন আজ জ্যোতিপ্রিয়র কাছে, সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয়র দাদা, এমনকি সুপারের ঘরেও গিয়ে তারা দেখা করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের মদতেই কি এই ধরনের ঘটনা ঘটছে? হাসপাতাল কর্তৃপক্ষ কার্যত তৃণমূল কংগ্রেসের হাতের ক্রীড়নকে পরিণত হয়েছে। এসএসকেএম হসপিটালটা দলতন্ত্র অনেকদিন আগে থেকেই প্রতিষ্ঠিত, কিন্তু তার চক্ষু লজ্জার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। যেখানে কুকুরের ডায়ালিসিস হতে পারে সেখানে তো সব কিছুই সম্ভব। সেখানে একজন ক্যাবিনেট মন্ত্রী, তার চিকিৎসা চলছে, তো স্বাভাবিকভাবেই সেখানে তার পরিবারের লোকজন পৌঁছে যাবে, না যাওয়াটাই অস্বাভাবিক। সংসদ হামলার যিনি মাস্টার মাইন্ড ললিত ঝা, তাকে ইন্টারোগেশন করা হচ্ছে। তিনি বেশ কিছু কথা স্বীকার করে নিয়েছেন, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে কলকাতায় যার শিকড়, তিনি থার্ড অপশন বলে একটা উইং খুলেছিলেন। প্রেসিডেন্সি থেকে শুরু করে বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা ইয়াং জেনারেশনের সঙ্গে ক্যাম্পাসিং করতেন, মোটিভেশন চালাতেন, এবং তারা ফেসবুকে এই পোস্টও করেছেন, ভারতের এবার একটি বোমা দরকার, শক্তিশালী কণ্ঠস্বর প্রয়োজন, থার্ড অপশন খুলে আমরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করব। এবং তারা সাম্যবাদী সুভাষ সভার হয়ে মিছিলের ডাক দিয়েছিল। পুলিশকে, সেই কলকাতা পুলিশের কাছে সেই আবেদনপত্র গেছিল। ভলেন্টিয়ার হিসেবে একাধিক পড়ুয়া কলকাতার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে তাদের নাম উঠে আসছে। সংসদ হামলায় অতীতে যারা গ্রেপ্তার হয়েছিলেন, যাদের ফাঁসি হয়েছে, তাদের সমর্থনেও তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুষ্টিমেয় কিছু মানুষজন স্লোগান দিয়েছে, কিছু ছাত্র আওয়াজ তুলেছিলেন। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবেই টুকরে টুকরে গ্যাংরা যতটাই হিংশক্তি হয়ে পড়ুক, কিছু কিছু জায়গায় সক্রিয় থাকে, কিছু বিকৃত মনস্ক মানুষও তাদের সঙ্গে যোগ দিয়ে দেয়। দুর্ভাগ্যের বিষয়, দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস, তার যিনি কর্ণধার, তিনি পরোক্ষভাবে এই হামলাকে সমর্থন করেছেন। আজকে রাহুল গান্ধীর যে বিবৃতি এসেছে, অতীতে কোনো কংগ্রেসী নেতা কোনোদিন এই ভাষায় কথা বলেননি। এটা কংগ্রেস বলেই সম্ভব। সারা দেশে যখন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার কাছে, ক্রমবর্ধমান তার প্রভাবের কাছে বিরোধীরা কার্যত আত্মসমর্পণ করে ফেলেছে, তখন হতাশা, হিংসা থেকে এ ধরনের কথাবার্তা বলছেন, এ ধরনের কার্যকলাপ ঘটানোর চেষ্টা করে থাকলেও করাতে পারেন। রাহুল গান্ধী এটা বলেছেন পরিষ্কারভাবে, রাহুল গান্ধী এটা বলেছেন পরিষ্কারভাবে যে তাদের দাবি ছিল, তারা যে সংসদে হামলা করেছে এটা খুব অন্যায় হয়েছে, কিন্তু তাদের দাবিকে ফেলে দেওয়া যায় না। গোটা দেশে বেরোজগারি একটা বড় ইস্যু মোদী সরকারের আমলে। কংগ্রেস সরকারের আমলে বেরোজগারি কোনো ইস্যু ছিল না। ঋণ ভারে জর্জরিত, নীতি পঙ্গুত্বে ভোগা, আত্মসমর্পণ করা একটা রাজনৈতিক দল, একটা সরকার, যারা ভিক্ষাপাত্র হাতে নিয়ে সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে থাকতো, দিনের পর দিন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চাপের কাছে যারা মাথা নত করেছে, ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশাবলী মেনে নিয়ে দেশের শ্রমনীতি, দেশের কৃষক নীতি, দেশের অর্থনীতিকে পরিচালিত করেছে, তারা আজকে অর্থনীতির কথা বলবে, বেকারত্বের কথা বলছে। আর বেকারত্ব যদি থেকে থাকে, বেকারত্ব যদি আছে, সে নিয়ে তো সমালোচনা সরকার গ্রহণ করছে, কিন্তু সেটা কি তার পথ? আজকে এদের বক্তব্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশের সংবাদপত্রের শিরোনামে যাচ্ছে, এদের দায়িত্ব জ্ঞানহীনতা। শহীদদা, একটা প্রশ্ন উঠে আসছে যে মাস্টার মাইন্ড যিনি কলকাতায় থাকতেন, তিনি কলকাতায় বাড়ি ভাড়া নিয়েছেন, এবং সেই বাড়িওয়ালা বলছে তার কাছে কোনো নথি ছিল না। কলকাতাকে একদম সহজ করিডোর করে বেপার বাইরের লোক কলকাতায় ঘর ভাড়া নিচ্ছে, এমনকি জঙ্গিরাও আস্তানা নিয়েছিল, অতীতে দেখা গিয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে কেন প্রশাসন এটা কোনো সদর্থক ভূমিকা নেবে না, যে বাইরে থেকে যারা আসছে তাদের কি পরিচয়পত্র, এবং একজন নেতার একটা স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে, সেখানে সেই স্টেটমেন্টে দেখা যাচ্ছে তিনি দরার সার্টিফিকেট দিচ্ছেন, খুব ভালো ছিলেন। দেখুন, বারবার এটা উঠে এসেছে যে পশ্চিমবঙ্গ হলো একটা সেফ করিডোর। যারা বিভিন্ন জায়গায় মডিউল তৈরি করেছে, যারা কোভিড কালে তার সংখ্যা বাড়িয়েছে, যার ব্যাপ্তি বিভিন্ন দেশের প্রান্তে ছড়িয়ে দিচ্ছে, সেখানে কুচবিহারকে একটা সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার পরে ভুটান, নেপালের সীমান্তকে ব্যবহার করা হচ্ছে
কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর এই খবর রাজ্য সরকারকে জানিয়েছে, কিন্তু তারপরেও রাজ্য সরকার এই বিষয়ে কোনো কথা বলছে না। যেখানে সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতা প্রকাশ্যে ইল্লিগাল ইমিগ্রেন্ট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলবার জন্য আহ্বান জানাচ্ছেন, তো সে দেশে রাজনীতিতে এরকম হবেই। বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দার্জিলিং সফরে গিয়েছিলেন, পাহাড়ে গিয়েছিলেন, সেখানে ঢালাও হয়ে প্রতিশ্রুতি গেছে দিয়েছিলেন। দিয়ে দিয়েছে সকালে হয়ে গেছে। হ্যাঁ, এই মুহূর্তে স্বাস্থ্যের পরিকাঠামো কোথায় দাঁড়িয়ে যে গোটা রাজ্যে, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পরে 1 বছরের মধ্যে বলেছিলেন যে আমরা প্রায় 90% কাজ করে দিয়েছি। ক্ষমতায় আসে 2 বছরের পর থেকেই তো আমরা শুনছি পাহাড় হাসছে। তো এইটা পাহাড়ের হাসির নমুনা। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলেন, এর আগে উত্তরকন্যাও তৈরি করেছেন, উত্তরকন্যা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু উত্তরবঙ্গের জন্য বাজেটারি অ্যালোকেশন বাড়েনি। চা শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রী অনেকবার বক্তব্য রেখেছেন, অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন, সমস্যার সমাধানের কথা বলেছেন, কিন্তু আজকে চা বাগানের শ্রমিকরা কোন অবস্থায় আছে, সেখানকার মানুষজন কি অবস্থায় আছে, এটাই তার জ্বলন্ত উদাহরণ। দিলীপ ঘোষ ফেসবুক পেজে আজ লিখেছেন, বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করেছে সিআইডি। অভিষেক ব্যানার্জির আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি, তার 72 ঘন্টা পরেই বিচারপতির স্বামীকে তলব করলেন। যা বলার তো দিলীপ ঘোষ বলেই দিয়েছেন ফেসবুক পোস্টে। দিলীপ ঘোষ তো আমার দলেরই লোক, উনি তো বলে দিয়েছেন, আর আমি কি বলবো। আপনি কি দেখছেন এটা বিচারপতির স্বামীকেও না, দেখা, দিলীপ ঘোষ একদম সুস্পষ্টভাবে যেটা বলার সেটা বলেছেন, যেটা না বলার সেটাও লিখেছেন। তার মধ্যে থেকে যে ইঙ্গিতটা তার আছে সেটা স্পষ্ট, রিপিট করে কি লাভ। শ্রমিকদা, এই যে ললিত, তার বাগুইহাটিতে একটা আস্তানা ছিল এবং তিনি গৃহশিক্ষকতা করতেন এবং সেখানে বাড়ি ভাড়া নিয়ে ছিলেন। এই যে ললিতের বিভিন্ন মুভমেন্ট পশ্চিমবাংলার সাথে সরাসরি যোগ পাওয়া গিয়েছিল, এতে বাংলার এই যে সংস্কৃতি, বাংলার কালচার, যে বাংলা নিয়ে এত গর্ব হয়, সেই বাংলা থেকে বসে দেশের সর্বোচ্চ ন্যায় আদালত বা ন্যায় প্রতিষ্ঠানের জায়গায় হামলা। দুর্ভাগ্য হচ্ছে এ রাজ্যে যখন ভারতেরই টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহর সমর্থকরা প্রকাশ্যে রণহুঙ্কার দেয় দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, ভারতের বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে, তখন এ রাজ্যে অনেকেই মৌনতা অবলম্বন করে। যখন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ধর্মসভার নামে প্রকাশ্যে ভারত বিরোধী কার্যকলাপ করা হয়, যখন এমন বক্তব্য রাখা হয় যেটা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টির বিরুদ্ধে, তখন সুমোটো পুলিশ কোনো অ্যাকশন নেয় না। দিনের পর দিন রাজ্যে হেড স্পিচ চলে, পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। তার কারণে আজকে সাহস পেয়েছে পশ্চিমবঙ্গের এই যেখানে ধর্মনিরপেক্ষতার নামে একটা খেলা চলে, সেইটাকে আশ্রয়স্থল হিসেবে বেছে নেওয়া। কলকাতা পুরসভার একটা ঘটনা নজিরবিহীন বলা চলে, 100 দিনের কর্মীদের বেতন বন্ধ এবং সেটা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কার্যত মেনে নিয়েছেন। তিনি বলছেন 28% কর্মী তারা বেতন দিতে পারেনি। কলকাতা পুরসভার অর্থনৈতিক পরিকাঠামো এই জায়গায় পৌঁছে। না, আমরা তো কলকাতা পুরসভার মেয়র তো কিছুদিন আগে গঙ্গারতির ব্যবস্থা করেছেন। কলকাতা পুরসভার তো স্বাস্থ্যোদ্ধার নাকি তৃণমূল কংগ্রেস করেছে। প্রত্যেকটি পুরসভা মিউনিসিপ্যালিটির একই অবস্থা। এদের লক্ষ্য হচ্ছে বেআইনিভাবে কর্পোরেশন এবং পুরসভায় নিয়োগ করা। এদের উদ্দেশ্য হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ওখানে প্রতিষ্ঠিত করা। এর বাইরে তো তৃণমূল কংগ্রেস আর কিছু নতুন করে দেখাতে পারেননি কর্পোরেশন মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে, তাই চলেছে এরকম। আমার একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আবার দিল্লি চলো, আগামীকাল মুখ্যমন্ত্রী তিনি দিল্লি যাচ্ছেন, 20 তারিখ প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। এর আগে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস যে আবার দিল্লি চলো, অবিলম্বে বাংলাকে টাকা দেওয়া হোক। কিভাবে দেখছেন? তো অনেকদিন ধরে শুনছি উনি যান না, আমরা কি যেতে বাধা দিচ্ছি? উনি যাবেন 20 তারিখ থেকে, অনেকদিন আগে থেকেই তো বলছেন আমি দিল্লি যাচ্ছি। উনি যান, রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, দেখা করে রাজ্যের দাবি দেওয়ার কথা বলবেন, তো ভালো কথা, উনি গিয়ে বলুন। কিন্তু যদি সত্যিকারেরই এখানে কোনো অর্থনৈতিক সমস্যার সমাধান হতো, তাহলে সঙ্গে করে অন্য সেক্রেটারিরা যেতেন। যে সমস্যা আমলাদের স্তরেই মিটে যেতে পারে, তার মধ্যে অহেতুক রাজনীতির অনুপ্রবেশের একটা মাত্রই উদ্দেশ্য হচ্ছে এই সরকার জানে তারা কি করেছে এবং কি করে চলেছে এবং তাদের ভবিষ্যতে কি করতে হতে পারে। কেউ বলছেন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, আবার পরের দিনই যাচ্ছেন জোটের বৈঠক করতে। কেউ এর মধ্যে রহস্যের গন্ধ করছে, কি বলবেন?
যারা রহস্যের গন্ধ খোঁজেন পশ্চিমবঙ্গে তারাই দিল্লিতে গিয়ে একসঙ্গে ফিশ ফ্রাই আর চা খাচ্ছেন। যারা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে তারাই এবার বড় নামি দামি উকিল দিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূলের পাশে দাঁড়িয়ে পড়ছে। যারা এখানে দাঁড়িয়ে সিপিএম এর 34 বছরের একটা মৃত সময়ের কাটাছেড়া করছেন তারাই আবার কলকাতা মেয়র এবং তার তত্ত্বাবধানে তার বাড়ির সামনে সীতারাম ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ফ্লেক্স টাঙিয়ে দিচ্ছেন। এগুলো চলবে, ভোটের আগে এগুলো হয়। এই অল্প অল্প প্রেমের গল্প ভোট এলে শুরু হয়, সব শেষ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে হচ্ছে দিল্লির ময়দানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি কাজ করলো না? দিল্লিতে আন্দোলন, ঘেরাও এবং দপ্তরে গিয়ে সাংসদদের অবস্থান বিক্ষোভ। না না, এটা নিয়ে তো ওদের দলের মধ্যে বলতে পারে। 2021-এর আগে পরে কি হয়েছে এটা ওরাই ঠিক করুক না, কার কোন স্ট্র্যাটেজি কাজ করবে। কেন্দ্রে যে সরকার চলছে পরিচ্ছন্ন সরকার, দেশের প্রান্তিক মানুষের পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সরকার, তো যেখানে টাকার হিসাব হচ্ছে না, একটা প্রকল্পের টাকা অন্য জায়গায় সাইফন অফ করে চলে যাচ্ছে, স্বভাবতই সিএজির কারণে বা কেন্দ্রীয় সরকারের আর্থিক শৃঙ্খলার কারণে সেটা হচ্ছে। শোভিকদা, কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য পুলিশ, তারা বেস্ট কেপ অ্যাওয়ার্ড দিয়েছে ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্টকে। এই ডায়মন্ড হারবার, যে ডায়মন্ড হারবারে আপনার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ করেছেন, এই ডায়মন্ড হারবার যেখানে আপনাদের কর্মীরা প্রহৃত হচ্ছে, নিহত হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ডায়মন্ড হারবার নিয়ে টুইট করলেন এবং রাজ্য পুলিশের এই বড় শিরোপা আপনারা কিভাবে দেখছেন? কেন শিরোপা না দেবার কি আছে? ডায়মন্ড হারবারই তো সব, ডায়মন্ড হারবারই তো ভবিষ্যৎ। একটা পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলে তো এটাই স্বাভাবিক, রাজতন্ত্রে তো এটাই হয়, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী একজনকে চিহ্নিত এবং প্রতিষ্ঠিত করে দিলেন বোমাবাজ হিসেবে, তারপরে তাকে বিধায়ক বানিয়ে দিলেন, বিধানসভায় পাঠিয়ে দিলেন। তিনি নিজে যাকে বোমাবাজ বলে চিহ্নিত করেছিলেন তিনি এখন ওখানকার নেতা। সুতরাং ডায়মন্ড হারবার যেভাবে নির্বাচন করে, ডায়মন্ড হারবার দিতে হবে। 30% পথশ্রী রাস্তা ডায়মন্ড হারবারে, 2,20,000 যে ঘর আছে তার মধ্যে 70,000 ডায়মন্ড হারবারে। তো সুতরাং ডায়মন্ড হারবারকে দিতে হবে, এটার মধ্যে অন্যায় কিছু নেই, রাজতন্ত্রে এটা হয়ে থাকে। হিন্দুত্বের ব্যাপকতা, হিন্দুত্বের গভীরতা এবং হিন্দুত্বের বিশালতা এতটাই পরিব্যাপ্ত যে সেটা সামান্য দুটো রাজনৈতিক দল যদি নিজেদের মধ্যে টানাপোড়েন করতে থাকে বা রাজনৈতিক রং লাগিয়ে যদি সংবাদ মাধ্যমে সেটা নিয়ে বিতর্ক তৈরি করবার প্রচেষ্টা হয়, হিন্দুত্ব সেটাকেও গ্রাস করবে। বয়সের গীতা পাঠই প্রমাণ করে দিচ্ছে যে ভারতবর্ষ ঠিক কোন পথে চলেছে। বলছি যে কংগ্রেসের নেতা বেণুগোপাল ঘোষণা করেছেন দল চালাতে টাকার দরকার হয়, তার জনগণের থেকে তুলবে কংগ্রেস। আবার বিজেপির প্রশ্ন, ধীরাজ সাহুর মতন কংগ্রেস সংসদের বাড়ি থেকে 300 কোটি টাকার ক্যাশ উদ্ধারের পর কংগ্রেস নেতাদের এই অবস্থায় ছিল কি হল? কংগ্রেস তো ধীরাজ সাহু নিয়ে করে একটি শব্দ উচ্চারণ করেনি। পশ্চিমবঙ্গে একজনের বাড়ির খাটের তলা থেকে 50 কোটি টাকার বেশি ক্যাশ উদ্ধার হয়েছে, কিন্তু কংগ্রেস বড় দল, প্রাচীন দল, শতাব্দী প্রাচীন দল, ওরা জোটের নেতৃত্ব যে ওদেরই হাতে থাকা উচিত, সেজন্য ওরা 350 কোটি দেখিয়ে দিয়েছে যে হাম কিছু সে কম নেই। এটা লুটের কে কত করতে পেরেছে তার প্রতিযোগিতা চলছে। আর এই লুটগুলো যাতে আইন সিদ্ধ করে নেওয়া যায়, এই লুট নিয়ে যাতে আর কোনোদিন কোনো আয়কর, আর কোনোদিন কোনো ইডি, কোনো সিবিআই তদন্ত না করে, বিরক্ত না করে, তার জন্যই তো জোট। এতদিন পর 11 দিন পর কংগ্রেস সাংসদ যিনি অভিযুক্ত, যার বাড়ি থেকে এত টাকার পাহাড় উদ্ধার, তাকে দিয়ে সাংবাদিক সম্মেলন করানো হলো এবং তিনি শিরোনামে যেটুকু বললেন তাতে হচ্ছে এই টাকা কংগ্রেসের নয়, পারিবারিক ব্যবসার, কংগ্রেসের যেন কোনো দায় না হয়। এটা কি কার্যত কংগ্রেসের মুখ রক্ষা করতে আত্মহত্যা? এটা তো কংগ্রেস আত্মহত্যা করে ফেললো, এ দিয়ে মুখ রক্ষা হয় নাকি? দেশের মানুষ কিছু গরিব হতে পারে, লেখাপড়া একটু কম জানতে পারে,
কিন্তু মানুষ এতটা মূর্খ নয়, বা এতটা যারা মূর্খ মনে করছেন তাদের মতিভ্রম হয়েছে কিনা জানা নেই যে ওকে দিয়ে আবার নতুন করে প্রেস কনফারেন্স করিয়েছে। বলছি একটা এই প্রশ্নটা আরেকবার একটু করছি, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড দলের এবং সাংসদ, পাওয়ারফুল ম্যান, তার নিজের জেলায় নিজের, অনেকে বলছে নিজের পুলিশ, নিজের ডিজি, নিজের ঢাক নিজে পেটালেন, নিজের ঢাক নিজে পেটালেন। আপনারও অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে যে পদ্ধতিতে ডায়মন্ড হারবারে নির্বাচিত হয়েছে, আপনারা বলতেই পারেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে, কিন্তু যে ঘটনা অভিযোগ এসেছে সেটা প্রত্যেকের জানা। ডায়মন্ড হারবার কার্যত এ রাজ্যের মডেল বলে নিজেকে তারা দাবি করে থাকে, তিনি দাবি করে থাকে। তো স্বাভাবিকভাবেই সমস্ত কিছু ডায়মন্ড হারবার থেকেই শুরু হবে, এটাই হয়ে থাকে রাজতন্ত্রে। কলকাতা পুরসভা অধিবেশন চলাকালীন আজকে ফের শাসক বিরোধীর মধ্যে তুমুল হই হট্টগোল, চেয়ারে বসা নিয়ে। মীনা দেবী পুরোহিতের চেয়ারে শামসুজ্জামান বসে পড়েন, মেয়র পরিষদ, সেই নিয়ে তুমুল হই হট্টগোল। অধিবেশন কক্ষের মধ্যে বিরোধীদের এই অবস্থা, কি বলবেন? বিরোধীদের অবস্থানের কি আছে? পশ্চিমবঙ্গে কোথাও তৃণমূল কংগ্রেস কোনো বিরোধিতাকে গ্রহণ করতে পারবে না। মীনা দেবী পুরোহিত এই রাজ্যের ডেপুটি মেয়র, এই কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলেন, আজকে প্রাক্তন ডেপুটি মেয়র এবং দীর্ঘদিনের জেতা তিনি ওখানকার কাউন্সিলর, তার চেয়ারও অন্য লোক দখল করে নিতে চাইছে। তার মানে কাউন্সিলর প্রবল বোমবাজি, ভাঙচুর, ইভিএম মেশিন ভাঙচুর, সিসিটিভি ভাঙচুরের পরেও, চূড়ান্ত দখলদারির পরেও 2-3 জন কাউন্সিলর যারা জিতে এসছেন তাদেরও অস্তিত্বটুকু, তাদেরও অবস্থানটুকু গ্রহণ করবার মতো মানসিকতা তৃণমূল কংগ্রেসের নেই। এত বড় অসহিষ্ণু প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষে নেই। আপনাদের সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা কিছুক্ষণ আগে ফেসবুকে পোস্ট করেছে দুটো জিনিস নিয়ে। একটা হচ্ছে দলে কোণঠাসাদের উজ্জীবিত করা যে কোনো পার্টির পক্ষে কি ক্ষতিকারক, এক, তাহলে কি পার্টি বিক্রি করে নিজের পকেট গরম করা বা পার্টি থেকে চুরি করাটাই শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে? আর এই নিয়ে আওয়াজ তুললেই কি শৃঙ্খলা ভঙ্গ হয়? কি বলবেন? এ নিয়ে যা বলার আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলবেন। যদি বলতে চান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলবেন। তাহলে কি ভয় পাচ্ছেন আপনি? হ্যাঁ, ভয় পাচ্ছেন? আমি তো বললাম যা বলার জেপি নাড্ডা বলবেন।